আরমান ঘুম জড়ানো চোখে আমায় বলল, এত ভোরে তোমায় কে ফোন দিয়েছে? বাবা। হঠাৎ আব্বুর শরীর ভালো আছে তো? গলা শুনে সেরকম মনে হলো না, কিন্তু বাবা আমাকে আজ অফিস থেকে ছুটি নিতে বলেছে। আমিও ছুটি নিব ভাবছি। আসলে মা মারা যাবার পর বাবা এই প্রথম আমার সাথে কথা বলতে চাইছেন, তাই মনে হলো বিষয়টা নিশ্চয়ই জরুরি। তুমি কি কিছু আজ করতে পারছো? বাবা আমার সাথে কি বিষয়ে কথা বলতে চান? হয়তো অনেক দিন পরে মনে হয়েছে আমাদের সাথে তার একটু সময় কাটানো উচিত। আমার কিন্তু সেরকম মনে হচ্ছে না। তোমার কি মনে হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যেমন বাবা হয়তো আর একলা থাকতে পারছেন না। আরমান শোয়া থেকে লাফ দিয়ে উঠে আমায় বলল, যা বলেছ এর থেকে আর বেশি কিছু বলো না। এমন কিছু বলো না যেন নিজের সাথে নিজে ছোট হয়ে যাও। এখানে ছোট হওয়ার কি দেখলে? এটা তো বাবার বৈধ অধিকার। এছাড়া জমিলা ফুফু বলেছে বাবা চাইলে। আমি তোমাকে একটু আগে কি বললাম? খাঁটি বাংলা ভাষায় বলেছি, হিব্রু ভাষায় তো বলিনি যে বুঝতে অসুবিধা হবে। তুমি এত রিয়েক্ট করছো কেন? করছি কারণ আমি আমার বাবা মায়ের সম্পর্কের ব্যাপারে পূর্ণ ওয়াকিফ হাল। তুমি আমায় বলতে আমি নাকি আমার বাবার মতো রোমান্টিক না। কেন নিজেকে একটু সরিয়ে রাখতাম জানো? কারণ বাবা মাকে দেখেছি, এত ভালোবাসায় যেমন সুখ আছে তেমনি বিপরীত পাশে এক আকাশ কষ্ট জমা আছে। কারণ সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এত ভালোবাসায় অভ্যস্ত হওয়ার পরে একজন যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন বেঁচে থাকা মানুষটির জন্য সারভাইভ করা কষ্ট হয়ে যায়। ওই মানুষটি তখন মৃত্যুর জন্য প্রহর গুনে। যারা নতুন করে জীবন শুরু করতে পারে তাদের কথা আলাদা, আর যারা তার ভালোবাসার মানুষের জায়গায় অন্য কাউকে বসাতে পারে না তাদের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। পৃথিবীতে সবাইকে যে একই রকমভাবে বাঁচতে হবে তার তো কোনো মানে নেই। প্রতিটি মানুষের জীবনবোধ আলাদা। বাবাকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। ভাবছিলাম সাইকিয়াট্রিস্ট দেখাবো। যাক, বাবা আজ নিজেই যখন তার স্বেচ্ছা নির্বাসন থেকে বের হয়ে আসছেন, বিষয়টা আমার কাছে ভালো লাগছে। তুমি কিন্তু বাবাকে এমন কিছু বলো না উনি যেন আহত না হন। খুব ভেবেচিন্তে কথা বলবে। মায়ের ব্যাপারে বাবা খুব সেনসিটিভ। কথাগুলো বলে আরমান অজু করতে ওয়াশরুমে গেল। আমি কিচেনে হাঁড়ি পাতিল ধোয়ার শব্দ শুনতে পাচ্ছি। কিচেনে গিয়ে সাদাফ আর রোকায়ার জন্য চাউমিন বানিয়ে নিলাম। মিনারা খালা চা বানিয়ে ওর ছেলেকে দিয়ে বাবার চা উপরে পাঠিয়ে দিল। আমাদের জন্য টেবিলে চা দিয়ে আমায় বলল, খালা আজকে নাস্তা কি হইব, রুটি না পরোটা? আজ নাস্তা আমি বানাবো। আপনি পোলাওয়ের চাল ধুয়ে রেডি করেন, মুগ ডালটা হালকা ভেজে ধুয়ে ফেলুন, পেঁয়াজ কেটে পাশাপাশি অন্যান্য মশলা রেডি করেন, আমি চা খেয়ে আসছি। আপনি অফিসে যাইবেন না? আজ ছুটি নিয়েছি। ভুনা খিচুড়ি আর ডিম ভাজি করে টেবিলে দিলাম, সাথে রসুনের আচার। সেজান আরমান নাস্তা করে অফিসে গেল। আমি টেবিলে আমার আর বাবার জন্য খিচুড়ি বেড়ে নিয়ে মিনারা খালাকে তার ছেলেকে নিয়ে নাস্তা করতে বললাম। বাবার জন্য আমি টেবিলে বসে অপেক্ষা করছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:30 বাজে। বাবা ঠিক সকাল 9টায় ব্রেকফাস্ট করেন। আমার শাশুড়িমা মারা যাওয়ার পরেও তার এই নিয়মের ব্যত্যয় ঘটেনি। দুপুর 2টায় লাঞ্চ করেন আর রাত 9টার মধ্যে ডিনার সারেন। আমি ডাইনিং রুম থেকে দেখতে পাচ্ছি বাবা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আসছেন। সাদা আদ্দির কাপড়ের পাঞ্জাবি পরেছেন, সাথে পাজামা পরিপাটি করে চুল আঁচড়ানো সাদা চাপদাড়িতে খুব সুন্দর লাগছে। দেখে মনে হলো তার পুরো অবয়বে এক ধরনের দ্যুতি ছড়িয়ে পড়েছে। সত্তরোর্ধ্ব একটা পুরুষ মানুষকে এখনও এত সুন্দর হ্যান্ডসাম লাগে আমি আমার শ্বশুরকে না দেখলে জানতেই পারতাম না। আমি বাবাকে দেখে চেয়ার ছেড়ে উঠে বললাম, বাবা আগে নাস্তাটা করে নিন। হুম, আমার তো সময় মতো না খেলে চলে না। আজ ব্রেকফাস্টের মেনু কি? আপনার পছন্দের ভুনা খিচুড়ি। আমরা দুজনে নাস্তা করে নিলাম। তারপর আমার শ্বশুর রিল্যাক্স হয়ে বসে আমায় বলল, জানো সালেহা, আজ না তোমার শাশুড়ির সাথে আমার দেখা হয়েছে। আমার তো চমকে ওঠার পালা। একটা মৃত মানুষের সাথে কিভাবে দেখা হতে পারে আমার মাথায় কিছুই কাজ করছে না। ওনার অবয়ব দেখে মনে হচ্ছে উনি যেন কিছুক্ষণ আগে ওনার সাথে দেখা করে এসেছেন। পুরো শরীরে এক ধরনের সুখানুভূতি
ছড়িয়ে আছে। ভালো করে তাকে অবজার্ভ করতে লাগলাম। সে মানসিকভাবে আসলে ঠিক আছে তো? আমার শ্বশুর চোখ বন্ধ করে আবার বলা শুরু করলো, জানো বৌমা, তোমার শাশুড়ি শাশুড়ি না আগের থেকে অনেক সুন্দর হয়েছে, সেই বিয়ের সময়কার মতন। ছিপছিপে গরম, লম্বা চুল, একটা সাদা শাড়ি পরেছিল, মনে হলো সদ্য গোসল করে এসেছে। চুলের আগা দিয়ে তখনও টপ টপ করে পানি পড়ছে। চোখে সুরমা দেওয়া আমার নাকে 6 মাস পর ওর পরিচিত সুবাসটা লাগলো। আমি প্রতিদিন ওর জন্য অপেক্ষা করেছি, কবে ওর সাথে আমার দেখা হবে। জানো তো, অপেক্ষার প্রহর অনেক দীর্ঘ হয়। এই 6 মাস আমার কাছে 6 যুগের মতো লেগেছে। আমি তোমার শাশুড়ি মাকে দেখে বললাম, তোমার এতদিনে সময় হলো আমার কাছে আসার? ও কি বলল জানো? কি বলল বাবা? ও আমায় বলল, নতুন জায়গায় এসেছি, ঘরটা গুছিয়ে নিতে একটু সময় লাগে। তুমি তো জানো আমি একটু গুছিয়ে থাকতে পছন্দ করি। জানো সালেহা, আমি ওর ঘরটা দেখতে চাইলাম। ও আমাকে দূর থেকে দেখালো। দেখে মনে হলো ছায়া, সুনিবিড়, শান্তির নীড়। আমি ওর ঘরে যেতে চাইলাম। ও আমায় বলল, যখন তোমার সময় হবে তখন তোমায় নিয়ে যাব। এর থেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, তোমার খুব ভালো লাগবে। ও আমার হাত ধরে একটি শান বাঁধানো পুকুর ঘাটে গিয়ে বসলো। পুকুরে অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে, সুন্দর সুন্দর হাঁস সাঁতার কাটছে। পানিটা এত স্বচ্ছ ছিল যে নিচে রঙিন মাছগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। পুকুরটার চতুর্পাশে নানা ধরনের গাছ লাগানো রয়েছে। আসলেই জায়গাটা খুব সুন্দর ছিল। আমরা পাশাপাশি বসলাম। ওর হাতের আঙুলগুলো ছুঁয়ে দিলাম, খুব সুন্দর, নখটা খুব সুন্দর করে কাটা। এমন সময় একটা মেয়ে এসে বলল, আপনাদের 2 গ্লাস শরবত দিব? তোমার শাশুড়ি বলল, 1 গ্লাস নিয়ে এসো। তারপর মেয়েটা একটা সুন্দর কাচের গ্লাসে আমাদের জন্য শরবত নিয়ে গেল। আমরা দুজনে দুটো স্ট্র দিয়ে 1 গ্লাসে শরবত খেলাম। আমি অবাক হয়ে তোমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, তোমার এখনও মনে আছে আমরা যে 1 গ্লাসে শরবত খেতাম, 1 কাপে দুজন চা খেতাম? ও কি বলল জানো? মনে থাকবে না আবার? আমি যদি এসব ভুলে যাই তাহলে নিজেকেই তো ভুলে যাব। ভোরের আলো ফুটতে শুরু করলো। ও বলল, আমায় তো এখন উঠতে হবে। আমি ওকে অনুরোধ করে বললাম, আর একটু থাকো না আমার পাশে। আজ না, আবার অন্য আরও একদিন আসব। তবে তোমার কথা দিতে হবে যে তুমি আমার জন্য মন খারাপ করবে না, সব সময় হাসি খুশি থাকবে। ছেলে, বৌমা, নাতি নাতনিদের সাথে সুন্দর সময় কাটাবে। তুমি তো জানো, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। এ কথা বলেও চলে গেল। আমি ওর গমন পথের দিকে চেয়ে রইলাম। মৃত্যু নামক দেয়াল দিয়ে আমাদের আলাদা করা হয়েছে। আমরা এখন 2 জগতের বাসিন্দা। এখন মিলনের জন্য শুধু অপেক্ষার প্রহর গোনা। সালেহা, আজকের রাতটা যেন খুব দ্রুত পার হয়ে গেল। তবে আমিও ভাবছি আমি এখন থেকে তোমাদের সাথে হাসি খুশিতে থাকব। আমার শ্বশুরের শেষের কথাগুলো শুনে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আবার ভাবলাম মানসিক সমস্যা শুরু হলো কিনা। তাই কৌতূহল দমন করতে না পেরে বললাম, বাবা, মায়ের সাথে আপনার কোথায় দেখা হয়েছে? তুমি এ কেমন প্রশ্ন করলে বৌমা? তোমার কি মনে হয় আমি স্কিজোফ্রেনিক পেশেন্ট? তোমার শাশুড়ির সাথে আমি সত্যিই বাস্তবে এভাবে সময় কাটিয়েছি। আমি লজ্জিতভাবে ওনাকে বললাম, না বাবা, আমি এটা বলতে চাইনি। মানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে। আমি জানি স্বপ্নে মায়ের সাথে আপনার দেখা হয়েছে। আসলে আমি জানতে চাইছিলাম স্বপ্নটা কখন দেখেছেন। একটু ঘাবড়ে গিয়েছিলাম। আমাকে তো আরমান আগেই সাবধান করেছিল, বাবা এই বিষয়ে অনেক সেন্সিটিভ। এখন যদি উনি কিছু মনে করেন কিংবা আবার বন্দি জীবনযাপন করেন তাহলে তো মুশকিল হয়ে যাবে। উনি মানসিকভাবে সুস্থ আছেন কিনা এটা জানার জন্যই আসলে আমি প্রশ্নটা করেছিলাম। উনি আমার দিকে তাকিয়ে ভালোভাবে আমাকে পর্যবেক্ষণ করলেন, তারপর আবার বলা শুরু করলেন, গত রাতে আমি তাহাজ্জুদ পড়ে তোমার শাশুড়ির জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছি। আমি আসলে ওকে এতদিন না দেখে থাকতে পারছিলাম না। তাই নিজের কষ্টের কথাগুলো আমার পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে পেশ করলাম আর ওর জন্য প্রাণ ভরে দোয়া করলাম। আমি দোয়া করতে গিয়ে কোথায় যেন হারিয়ে গেলাম। যখন আমার প্রার্থনা শেষ হলো আমি দেখলাম 2 চোখ দিয়ে এতটাই অশ্রু ঝরেছে, কখন যে আমার পাঞ্জাবিটার গলাটা ভিজে গেছে আমি টেরই পাইনি। তবে নিজেকে অনেক হালকা লাগলো।
ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত ৩টা বাজে। ভাবলাম ফজরের আজানের কিছুটা দেরি আছে, বিছানায় একটু গড়িয়ে নেই। রাজ্যের ঘুম নেমে এলো আমার দু চোখে। ঘুমটা খুব একটা গাঢ় ছিল না। তোমার শাশুড়ি চলে যাওয়ার পর ঘুমটা ভেঙে গেল। তখন চারদিকে ফজরের আজান হচ্ছে। অনেক দিন পর ওকে দেখে আমার এতটাই ভালো লাগলো, ওকে হারানোর বেদনা এক লহমায় দূর হয়ে গেল। আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছি মাঝে মাঝে ওকে যদি আমি স্বপ্নেও দেখতে পাই তাহলেও আমি খুশি। এর বেশি কিছু আর চাওয়ার নেই। যাক, আমার শ্বশুর স্বাভাবিকভাবে কথা বলা শুরু করাতে আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। এরপর ওনাকে নীরব থাকতে দেখে বললাম, বাবা, মা তো আপনাকে ভীষণ ভালোবাসতো। সে কথা আর বলতে, ও মনে হয় আমাকে ভীষণ ভালোবাসতো। আমাকে ছেড়ে থাকতে পারবে না বলে আগে পৃথিবী থেকে বিদায় নিল। জানো, ও সবসময় আমায় বলতো ও আগে চলে যাবে। আমি ভাবতাম ও আবেগী হয়ে এ কথাটা বলে, কেননা বয়সে তো আমি ওর থেকে 10 বছরের বড়। সেই হিসাবে আমার আগে চলে যাবার কথা। কিন্তু ও দিব্যি আমাকে একা করে চলে গেল। ওর রান্না করা সব খাবার আমার কাছে অমৃতের মতো লাগতো। আমি ওকে জিজ্ঞাসা করতাম, তোমার খাবার এত স্বাদ কেন? ও কি বলতো জানো? ও বলতো রান্না করার সময় খাবারের সাথে আমার প্রতি ওর ভালোবাসাটা নাকি মিশে মিশে একাকার হয়ে যায়, সেজন্য নাকি অমৃতের মতো লাগে। ও যখন এই কথাগুলো বলতো তখন ওর চোখে মুখে অদ্ভুত মুগ্ধতা বিরাজ করত। আমারও এমনটা হতো। ওকে যতই দেখতাম ততই আরও বেশি ওর দিকে তাকিয়ে থাকতে মন চাইতো। ওর সব কিছুই আমার ভীষণ ভালো লাগতো। হয়তো আমায় ছেড়ে চলে যাবে বলে ওকে দেখার তৃপ্তি মিটত না। ও যখন হাসতো আমার মনে হতো আমার পুরো পৃথিবীটা হাসছে। সেদিনের পর থেকে আমার শ্বশুর যেদিন রাতে শাশুড়ি মাকে স্বপ্নে দেখত সেদিনই উনি আমার কাছে চলে আসতেন। আমি ওনার মুখ দেখেই বলতাম, বাবা, আজকে কি মাকে স্বপ্নে দেখেছেন? উনি উৎফুল্ল হয়ে আমায় বলতো, তুমি কিভাবে বুঝলে? আপনার চেহারা দেখে বুঝেছি। আপনার চোখ মুখ খুব ঝলমল করছে, এক ধরনের দ্যুতি ছড়িয়ে আছে। উনি খুব খুশি হয়ে যেতেন। আমার তখন মনে হতো আমার শাশুড়ি মা খুবই ভাগ্যবতী রমণী। অনেক ভাগ্যে এরকম স্বামী কপাল মেলে। বেঁচে থেকে স্বামীর অফুরান ভালোবাসা পেয়েছে, মৃত্যুর পরেও স্বামী ওনার জন্য আল্লাহ পাকের কাছে দুহাত তুলে প্রার্থনা করছে। এর থেকে বড় প্রাপ্তি জীবনে আর কি হতে পারে? অথচ আমি আমার বাবা মায়ের দাম্পত্য জীবন দেখেছি, যেমন সবারটা হয় ওনাদেরটাও তেমনই ছিল। এমনকি আমার নিজের বিবাহিত জীবনও অন্যান্য কাপলদের মতো। সেদিন থেকে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভাগ্যবান। অনেক দুজন দুজনকে অনেক ভালোবাসতো। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ওনাদের ভালোবাসায় একটুও কমেনি, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। যদিও শাশুড়ি মারা যাবার পর শ্বশুরকে নিয়ে আমরা সবাই খুব টেনশনে ছিলাম, কিন্তু উনি এখন অনেকটা সামলে উঠেছেন। আসলে সময় মানুষকে পরিস্থিতির সাথে মানিয়ে চলতে শিখিয়ে দেয়, যার ফলে প্রিয়জন ছাড়া মানুষ একসময় বাঁচতে শিখে যায়। কিন্তু আমার শ্বশুরের মাঝে আমার শাশুড়ি মাকে স্বপ্নে দেখা এবং ওনার সাথে কাটানো মুহূর্তগুলো আমার সাথে আবার শেয়ার করা, এই বিষয়গুলো নিয়ে আমার বড় ভাসুর খুব চিন্তায় পড়ে গেলেন। প্রথম প্রথম বিষয়টা সবাই স্বাভাবিকভাবে নিলেও এখন আমি বাদে সবাই ভাবছেন আমার শ্বশুরের হয়তো মানসিক সমস্যা শুরু হয়েছে, এবং ওনাদের ধারণা আমার শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে যে কথাগুলো বলেন সবগুলোই আমার শ্বশুরের বানানো কথা। ওনারা সবাই আমার শ্বশুরকে সাইকিয়াট্রিস্ট দেখাতে চাইছেন, কিন্তু আমার কাছে তেমন কিছুই মনে হচ্ছে না। আসলে উনি ওনার স্ত্রীকে যে প্রচণ্ড ভালোবাসেন এটা হয়তো তারই বহিঃপ্রকাশ। এভাবে কালের ঘড়িতে 5 বছর সময় পার হয়ে যায়। মাঝে মাঝে আমার বাসায় ভাসুর দেবরদের দাওয়াত দেই, সবাই একসাথে অনেক আনন্দ করি। বাবাও আমাদের সাথে অংশ নেন। সাদাব এখন ক্লাস 2তে পড়ে, রোকাইয়া ক্লাস 1-এ পড়ে, বড় ভাইয়ার মেয়ে রাইমা 6-এ পড়ে, রায়ানের মেয়েটার বয়স মাত্র 5 বছর। ও নার্সারিতে কেবল ভর্তি হয়েছে। বাবা এই নাতি নাতনিগুলোর সাথে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করেন। বিশেষ করে বাবা রোকায়াকে ভীষণ পছন্দ করে। ওর চেহারায় আমার শাশুড়ি মায়ের আদল আছে। এর মাঝে হঠাৎ রুহি দেশে ফিরে আসে। সেজানের কাছে পরিপূর্ণ ডিভোর্স চায় এবং রোকায়াকে নিয়ে যেতে চায়। রোকায়ার বয়স 7 বছর, সেই তুলনায় ও অনেক ম্যাচিওর। ও বাবা আর দাদুকে ফেলে মায়ের সাথে কানাডায় যেতে চায় না। এদিকে আমার শ্বশুর ডিভোর্সের কথা শুনে খুব মন খারাপ করে। উনি বুঝতেই পারেন না মানুষ কেন সংসার ভেঙে চলে যায়। আসলে আমরা সবাই চাইছি রুহি আর সেজানের
বিষয়টা একটা ফায়সালা করতে। এভাবে তো চলতে পারে না। রুহি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সেজানের সাথে ডিভোর্স হয়ে গেলেও ও বিয়ে করে ফেলবে। অলরেডি ওর একজনের সাথে রিলেশন আছে। সেজানেরও বিয়ে করা উচিত। কারোর জন্য জীবনকে থামিয়ে রাখা উচিত নয়। সেজানও এই সম্পর্ক থেকে এখন বেরিয়ে আসতে চাইছে। আমরা ভেবেছিলাম একসময় রুহি হয়তো ফিরে আসবে। ওর সন্তান আছে এই বাড়িতে। সেজানের টানে না হলে অন্তত ওর সন্তানের টানে একসময় এই বাড়িতে সে ফিরে আসবে। কিন্তু আমাদের সব ধারণা পাল্টে দিয়ে রুহি সেজানের কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যেতে চায়। রোকায়া সবার চোখের পানি মনি হয়ে এ বাড়িতে থেকে যায়। এই পৃথিবীতে কত ধরনের মানুষ বাস করে। কেউ বা আজীবন তার প্রেমকে বুকে নিয়ে আগলে রাখে, আবার কেউ ভুল মানুষকে ভালোবেসে যন্ত্রণার অনলে পুড়তে থাকে। অথচ তার ভালোবাসাটা ভুল ছিল না, মানুষটা ভুল ছিল। সেজানের ডিভোর্সের ধাক্কাটা সামলাতে আমাদের পরিবারের কিছুটা দিন সময় লাগলো। যদিও আমরা জানতাম এরকমই হওয়ার কথা ছিল, তারপরও মিশে আছা কুহুকিনীর মতো আমরাও তলানিতে একটু আশা ধরে রাখতে চাইলাম। আসলে রোকায়ার মুখের দিকে তাকালে খুব মায়া লাগে। মা থেকেও নেই, আর বাবা যদিও এখন ওকে অনেক ভালোবাসে, কিন্তু সেজানের তো একটা জীবন আছে। বিয়ে করে সেজানকে তো সংসারী হতে হবে। ওর জীবনটাও তো এভাবে চলতে পারে না। জীবনের পুরোটা সময় পড়ে আছে। সেজানের বিয়ে হলে ওর নতুন বউ ওর মেয়েকে কিভাবে নিবে সেটাও ভাবনার বিষয়। কপাল গুণে অনেক সময় সৎ মা ভালো হয়। অবশ্য আমার মেয়েটার উপর অনেক মায়া পড়ে গেছে। সাদাফ আর রোকায়া আপন ভাই বোনের মতো বড় হচ্ছে। সেজানের আপত্তি না থাকলে রোকায়াকে আমার কাছে রেখে দেব। কিছুদিন পর এক ছুটির দিনে আমি ফজরের নামাজ পড়ে ছাদে উঠলাম। কিছু ফল আর ফুলের গাছ লাগিয়েছি। যদিও মিনারা খালার ছেলে শাহেদ গাছগুলোর দেখাশোনা করে, তারপরও আমার হাতে সময় থাকলে আমি গাছের যত্ন করি। সেদিন ছাদে উঠে গাছের গোড়ায় আগাছাগুলো পরিষ্কার করতে লাগলাম। এমন সময় আমার শ্বশুর কাশি দিয়ে ছাদে এসে আমায় বললেন, কি করছো সালেহা? তেমন কিছু না বাবা। কিছু বলবেন? আপনি তো বেশ কিছুদিন নিচে নামেননি। তোমার হাতে সময় থাকলে একটু বসো, গল্প করি। আমি আর উনি ছাদের স্টিলের চেয়ারটায় বসলাম। ভোরের মৃদুমন্দ বাতাস বইছে, বেশ ভালোই লাগছে। আমার শ্বশুর বললেন, ভোরের হাওয়াটা খুব ভালো লাগছে তাই না? কথায় আছে, ভোরের হাওয়া লক্ষ টাকার দাওয়া। জানো, দুদিন আগে তোমার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝি এই যে তোমার শাশুড়িকে আমি যে স্বপ্নে দেখি এবং সেই গল্পগুলো তোমার কাছে বলি, এতে আমার ছেলেদের ধারণা হচ্ছে আমার মানসিক সমস্যা শুরু হয়েছে। ওর মনে হয় আমার কথাগুলো বিশ্বাস হয় না, তাই সংকোচে আমি তোমার কাছেই যাইনি। বাবা, কে কি মনে করলো এতে আমাদের বাপ মেয়ের কিছুই আসে যায় না। আপনি আপনার সব কথা আমাকে বলবেন, আমি বিশ্বাস করে নেব। আপনি নিঃসংকোচে আমার কাছে সব কথা শেয়ার করবেন। তোমার সাথে তোমার শাশুড়ির মায়ের কিছু ব্যাপার বেশ মিল আছে। ও খুব গাছ ভালোবাসতো। তোমার শাশুড়ি মা কিন্তু খুব ডানপিটে ছিলেন। সাপ বিচ্ছু কিছুই ভয় পেত না, কিন্তু তেলাপোকা দেখে ভয় পেত। জানো, একবার আমি আমার শ্বশুরবাড়ি কুমিল্লার নবীনগর থানায় বেড়াতে যাই। বিয়ের পরের কথা, সময়টা ছিল গরমকাল। আমি আর ও রাতের বেলা শুয়েছি। মাঝরাতে ফোঁস-ফোঁস শব্দে ঘুম ভেঙে যায়। মশারি টাঙানো ছিল। মশারির ভেতর থেকে দেখতে পাচ্ছি আমার থেকে এক হাত দূরে ফনা তোলা সরীসৃপটার চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। মনে হলো সাক্ষাৎ মৃত্যুদূত আমার সামনে। পাশে তোমার শাশুড়ি ঘুমাচ্ছিল। আমি চিমটি কেটে ওর ঘুম ভাঙালাম। ভয়ে তখন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কোনো রকমে বললাম, সাপ। ও সরীসৃপটার দিকে তাকিয়ে বলল, তুমি ওর দিকেই তাকিয়ে থাকো, বাকিটা আমি দেখছি। ও আস্তে করে হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিল। তারপর ঘরের কোনায় রাখা ছিল একটা টেটা, ওটা দিয়ে সাপটার মাঝ বরাবর আঘাত করলো। আমি যত না সাপটাকে দেখে ভয় পেয়েছি, তার থেকেও তোমার শাশুড়ির কাণ্ড দেখে আরও বেশি ভয় পেয়েছি। সাপটা না মরা পর্যন্ত টেটাটা ধরে রাখলো। আমার শ্বশুরের মুখে এই কথা শুনে আমার শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। আমি ভাবলাম, একটা মানুষ তার জীবন সঙ্গিনীকে কতটা ভালোবাসলে মৃত্যুকে পরোয়া করে না। বাকি ঘটনা জানার জন্য আমার শ্বশুরকে বললাম, বাবা, সাপটা তো মাকে ছোবল দিতে পারত। আমিও তোমার শাশুড়িকে সে কথাই বলেছিলাম। ও কি বলল জানো?
ও তো তোমাকে টার্গেট করেছে। ওকে আমি না মারলে ও তোমাকে ঠিক ছোবল দিত। আমি বেঁচে থাকতে এটা হতেই পারে না, মরতে হলে আমি আগে মরব। আমি অবাক হয়ে সেদিন তোমার শাশুড়িকে দেখলাম আর ভাবলাম, ভালোবাসার কাছে মানুষের কোনো ভয় ডর থাকে না। কথাগুলো বলে উনি নীরব হয়ে গেলেন। আমার তখন শ্বশুরের দিকে তাকিয়ে মনে হলো স্মৃতির উঠোনে উনি হারিয়ে গেছেন। আমি শাহেদকে আমাদের জন্য চা দিতে বললাম। তারপর আমার শ্বশুরকে বললাম, এরপর কি হলো বাবা? তারপর বাসার সবাইকে ডেকে এই ঘটনা বলা হলো। আমার শ্যালক এসে মরা সাপটাকে সরিয়ে ফেললো। এরপর আবার সবাই ঘুমানোর উদ্যোগ নিলাম। এমন সময় একটা তেলাপোকা উড়ে এসে ওর গায়ে পড়ল। ও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, তেলাপোকাটা মেরে ফেলো, আমার খুব ভয় করছে। আমি এবারও অবাক হয়ে গেলাম। যে কিনা একটু আগে বিষাক্ত গোখরা সাপটাকে এক কোপে মেরে ফেললো, সে একটা তেলাপোকা দেখে ভয়ে আমার বুকে আশ্রয় নিল। এই ঘটনা বলে আমার শ্বশুর শিশুর মতো হাসতে লাগলো। হাসতে হাসতে ওনার চোখ দুটো জলে ভরে গেল। মানুষটার জন্য আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। বাইরে থেকে বোঝাই যায় না তার বুকের ভিতরে কতটা কষ্ট লুকিয়ে আছে। আমি ওনাকে স্বাভাবিক করার জন্য বললাম, বাবা, আপনি এখন মাকে স্বপ্নে দেখেন না? উনি চোখের জল মুছে বললেন, দেখি তো, সেই কথা বলতেই তোমাকে বসতে বলেছি। দুদিন আগে রাতে আবার তোমার শাশুড়ি মাকে স্বপ্নে দেখলাম। আমরা দুজন একটা ডিঙ্গি নৌকায় মেঘনা নদীতে ভেসে বেড়াচ্ছি। আকাশে আষাঢ়ের ভরা পূর্ণিমা, চারিদিকটা মায়াবী জ্যোৎস্নায় ভিজে রয়েছে। চাঁদিমার আলোয় ওকে অপূর্ব লাগছে। চাঁদের শুভ্র আলো আর ওর পরনের সাদা শাড়িতে ওকে অস্ফুরীর মতো মনে হলো। বইটা হাতে আমি ওর দিকে অপলক চোখে তাকিয়ে আছি আর ভাবছি, মানুষ এত সুন্দর হয় কিভাবে। ও আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমার চোখে মুখে এতটাই মুগ্ধতা ছিল যে সুনামি হলেও মনে হয় আমি টেরই পেতাম না। হলোও তাই। আকস্মাৎ একটা ঢেউ এসে নৌকোটা উল্টে ফেলে দিল। আমি পানির তলায় ডুবে যেতে লাগলাম। তখন তোমার শাশুড়ি আমাকে টেনে ধরে সাঁতরে নদীর তীরে উঠল। আমার পেটে কিছুটা পানি ঢুকে গেছে। আমার অবাক লাগলো, ও যখন বেঁচে ছিল তখনও এভাবে আমাকেই আগলে রাখতো। আবার দুনিয়া থেকে চলে যাবার পরও স্বপ্নেও দেখলাম ও আমাকে কিভাবে আগলে রাখে। আমার কাছে খুবই অবাক লাগলো।